আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সম্পত্তি হস্তান্তর আইন সম্পর্কে জানব। সম্পত্তি হস্তান্তর আইন 1882 সালের 4 নম্বর আইন। তো সম্পত্তি হস্তান্তর আইন 1882 জানার পূর্বে আমরা আগে জানব যে সম্পত্তি কাকে বলে, সম্পত্তি হস্তান্তর কাকে বলে, কিভাবে হতে পারে, এবং প্রপার্টি কাকে বলে, প্রপার্টি জিনিসটা মূলত কী, এবং ট্রান্সফার কাকে বলে। তো ট্রান্সফার সাধারণত দুইভাবে হতে পারে, বাই অ্যাক্ট অফ পার্টিস এবং বাই অপারেশন অফ ল। তাহলে বাই অ্যাক্ট অফ পার্টিস এবং বাই অপারেশন অফ ল দুইভাবে সম্পত্তি হস্তান্তর হতে পারে। এখন বাই অ্যাক্ট অফ পার্টিস বলতে কী বোঝায়? কোনো একজন ব্যক্তি তার কাজের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করে। আর বাই অপারেশন অফ ল বলতে কী বোঝায়? যে কোনো আইনতভাবে বা কোর্টের মাধ্যমে কোনো একটা সম্পত্তি হস্তান্তর হয়, যেমন উত্তরাধিকার বন্টন তো আর কেউ নিজে ব্যক্তি করে না, তাই না? এটা কোর্ট করতে পারে, কিংবা আমরা ব্যক্তিগতভাবে নিজেরা ভাগ বটোয়ারা করে নিই, সেটা আলাদা বিষয়। এরপর বাই অ্যাক্ট অফ পার্টিস বলতে সাধারণত দুই ধরনের কাজকে বোঝায়। একজন ব্যক্তি উইল করে যেতে পারে, এটা টেস্টামেন্টারি, এবং বাকি সমস্ত কাজগুলো নন টেস্টামেন্টারি, যেগুলো ইন্টারভাইভস বলতে কী বোঝায়? অ্যাক্ট অফ পার্টিস বা জীবিত ব্যক্তিদের মধ্যে যে হস্তান্তর, সেগুলো ইন্টারভাইভস। এবং জীবিত ব্যক্তি এবং যখন সে মারা যায় তখন তার সম্পত্তি অন্য কাউকে সে যদি উইল করে যায়, তখন সেটা টেস্টামেন্টারি ট্রান্সফার। আমাদের এই ইন্টারভাইভস ট্রান্সফার, এটা নিয়েই সম্পত্তি হস্তান্তর আইন অর্থাৎ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এটা আলোচনা করে। তার মানে সম্পত্তি হস্তান্তর আইন 1882 এটা ইন্টারভাইভস অর্থাৎ যারা জীবিত ব্যক্তি তাদের মধ্যে যে সম্পত্তি হস্তান্তর, সেগুলো নিয়ে আলোচনা করে। এখন তাহলে এই ইন্টারভাইভস হস্তান্তর ট্রান্সফার প্রপার্টি কিছু বিষয় নিয়ে আলোচনা করে, যেমন 6টা বিষয় এখানে রয়েছে। এক নম্বর সেল নিয়ে আলোচনা করে, এবার মর্গেজ নিয়ে আলোচনা করে, অর্থাৎ বিক্রয় নিয়ে। তারপর মর্গেজ অর্থাৎ বন্ধক নিয়ে, এবং লিজ অর্থাৎ লিজ নিয়ে আলোচনা করে। লিজ ইজারা, এর বাংলা ইজারা। এবং এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করে, বিনিময়। গিফট দান। এবং অ্যাকশনেবল ক্লেম নিয়ে আলোচনা করে। এরপরে প্রপার্টি জিনিসটা কি? মূলত প্রপার্টি দুই ধরনের প্রপার্টি, একটা স্পর্শযোগ্য প্রপার্টি এবং একটা অস্পর্শযোগ্য প্রপার্টি। প্রপার্টি দুই ধরনের, ট্যানজিবল প্রপার্টি, ইনট্যানজিবল প্রপার্টি। এখন ট্যানজিবল প্রপার্টি আবার দুই ধরনের, একটা মুভেবল প্রপার্টি। মুভেবল বলতে কি? যে সম্পত্তিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করা যায়, এই সমস্ত প্রপার্টিগুলো মুভেবল প্রপার্টি। এবং যে সম্পত্তিগুলো এক স্থান হতে অন্য স্থানে হস্তান্তর করা যায় না, সেই সমস্ত প্রপার্টিগুলো ইমুভেবল প্রপার্টি। এবং এই ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার প্রপার্টি এই ইমুভেবল প্রপার্টি নিয়ে আলোচনা করে। মূলত ইমুভেবল প্রপার্টি নিয়ে। কিছু মুভেবল প্রপার্টি নিয়েও মূলত আলোচনা করে, তবে মেইনলি ইমুভেবল প্রপার্টি নিয়ে আলোচনা করে। এবং আরেকটা আছে ইনটেনজিবল প্রপার্টি, যেটা স্পর্শ করা যায় না। যেমন ধরুন বিবাহর সময় যে ডাওয়ার দেওয়ার কথা থাকে, তাই না? তো ডাওয়ার দেওয়ার কথা, এই ডাওয়ারটা তো আর দেখা যায় না, তাই না? কিংবা আপনি কারো কাছে টাকা পাবেন, তো এই টাকা পাওয়া তো এটা তো আর দেখা যায় না। কিংবা কাউকে যদি চেকের মাধ্যমে কাউকে কোনো টাকা দেয়, তবে এই টাকা তো দেখা যায় না। এগুলো এমন অ্যাকশনেবল ক্লেম। আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সম্পর্কে জানব। এটা 1882 সালের 4 নম্বর আইন। এটা 1882 সালের 4 নম্বর আইন। এবং এখানে বলা আছে যে an act to amend the law relating to the transfer of property act ট্রান্সফার অফ প্রপার্টি বাই অ্যাক্ট অফ পার্টিস, অর্থাৎ পক্ষগণের কার্য দ্বারা সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত বিধান সংশোধনের জন্য প্রণীত আইন। এরপরে প্রিয়াম্বলে কি বলছে? যে যখন পক্ষগণের কার্য দ্বারা সম্পত্তি হস্তান্তর আইনের কতিপয় অংশের সংজ্ঞা প্রদান ও সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়, তখন এত দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হলো। এরপর চ্যাপ্টার 1-এ প্রিলিমিনারি কথা বলা আছে। এখানে সেকশন 1-এ যেটা বলা আছে সেটা শর্ট টাইটেল।
প্রত্যেকটা আইনে আমরা প্রথমে সেকশন 1-এর ভিতরে একটা শর্ট টাইটেল দেখতে পাই, তারপর কমেন্সমেন্ট দেখতে পাই যে এটা হচ্ছে কবে থেকে এটা কার্যকর হবে, এবং এক্সটেন্ড অর্থাৎ কোন কোন জায়গায় কোন কোন অংশে বাংলাদেশের বা অন্যান্য দেশের কোন জায়গায় এটা হচ্ছে কী হবে, এটা হচ্ছে কার্যকর হবে, সেই বিষয়ে বলা থাকে। তো এই আইনের 1 নম্বর ধারায় যেটা বলা হচ্ছে যে দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এই আইনকে সম্পত্তি হস্তান্তর আইন 1882 বলা হবে। এরপরে কি, ইট শ্যাল কাম ইন টু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই 1882, অর্থাৎ এটা হচ্ছে জুলাই মাসের 1 তারিখে প্রথম দিন এটা কার্যকর হবে। ইট এক্সটেন্ডস টু দ্য হোল অফ বাংলাদেশ, বাংলাদেশের সমস্ত জায়গায় এটা কার্যকর হবে। এরপর 2 নম্বর সেকশন অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা সেকশন 3-এ যাই। সেকশন 3-এ হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজ। ইন্টারপ্রিটেশন ক্লজের ভেতরে আছে এখানে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি কাকে বলে। এখানে মূলত ইমুভেবল প্রপার্টি সম্পর্কে তেমন কোনো সংজ্ঞা আসলে দেওয়া হয় নাই ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে। মূলত এখানে বলা হয়েছে যে কোন কোন যে বিষয়গুলো হচ্ছে ইমুভেবল প্রপার্টি ইনক্লুড করে না, ইনক্লুড করে আর কি, ডাজ নট ইনক্লুড, ঠিক আছে। এখন এখানে দেখেন যে স্ট্যান্ডিং টিম্বার, গ্রোয়িং ক্রপস অর গ্রাস, এই 3টা জিনিসকে ইমুভেবল প্রপার্টি ইনক্লুড করে না, বাকি জিনিসগুলো ইনক্লুড করে। স্ট্যান্ডিং টিম্বার, গ্রোয়িং ক্রপস অর গ্রাস। এরপরে দেখেন ইনস্ট্রুমেন্ট বলতে কী বোঝাচ্ছে। এটার অর্থ হচ্ছে এ নন টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে উইল, শুধুমাত্র উইল হচ্ছে টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট, বাকি সমস্ত জিনিসগুলো হচ্ছে নন টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট। এরপরে এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। অ্যাটাচড টু দ্য আর্থ এটা আছে, এবং অ্যাকশনেবল ক্লেম জিনিসটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখবো ইনশাল্লাহ। এরপর আমরা জানবো ট্রান্সফার অফ প্রপার্টি কাকে বলে। ট্রান্সফার অফ প্রপার্টি এর ডেফিনেশন দেওয়া হয়েছে সেকশন 5-এ। ট্রান্সফার অফ প্রপার্টি কাকে বলে এটার ডেফিনেশন দেওয়া হয়েছে সেকশন 5-এর মধ্যে। তো সেকশন 5 কি বলছে? ইন দ্য ফলোয়িং সেকশন ট্রান্সফার অফ প্রপার্টি মিনস অ্যান অ্যাক্ট বাই হুইচ, একটা কাজ যার মাধ্যমে আ লিভিং পারসন কনভেইজ প্রপার্টি, একজন জীবিত ব্যক্তি সে সম্পত্তি কনভে করা বলতে কারো একটা স্বার্থ, একজনের স্বার্থ অন্য একজনকে হস্তান্তর করা। তাইলে কোনো একজন ব্যক্তি, জীবিত ব্যক্তি, হ্যাঁ, আরেকজন ব্যক্তিকে সম্পত্তি কনভে করে ইন প্রেজেন্ট অর ইন ফিউচার। প্রেজেন্ট প্রপার্টি না, বরং হচ্ছে সময় বোঝাচ্ছে যে বর্তমানে হতে পারে কিংবা ফিউচারে হতে পারে। টু অন অর মোর আদার লিভিং পারসনস, একজন অথবা তার বেশি অন্যান্য আরও লিভিং পার্সনদেরকে। অর টু হিমসেলফ, এবং তার নিজেকে সে হস্তান্তর করতে পারে। অর টু হিমসেলফ অ্যান্ড অন অর মোর আদার লিভিং পার্সনস, এবং তার নিজেকে অথবা এক অথবা আরও বেশি লিভিং পার্সনদেরকে সে সম্পত্তি হস্তান্তর করতে পারে। অ্যান্ড টু ট্রান্সফার প্রপার্টি ইজ টু পারফর্ম সাচ অ্যাক্ট, এভাবে সম্পত্তি হস্তান্তরকে এ আইনে সম্পত্তি হস্তান্তর বলছে। এখানে এই সেকশনে হচ্ছে লিভিং পার্সন বলতে বোঝাচ্ছে কোনো কোম্পানি অথবা অ্যাসোসিয়েশন অথবা বডি অফ ইন্ডিভিজুয়াল, হোয়েদার ইনকর্পোরেটেড অর নট। তাহলে সম্পত্তি হস্তান্তর বলতে এই আইনে কোনো একজন জীবিত ব্যক্তির মধ্যে সম্পত্তি হস্তান্তর বোঝাচ্ছে যে কোনো একজন জীবিত ব্যক্তি অন্য একজন জীবিত ব্যক্তিকে ইন প্রেজেন্ট অর ইন ফিউচার সে হচ্ছে সম্পত্তি হস্তান্তর করতে পারে। এখন সেই সম্পত্তি হস্তান্তর সে একজন ব্যক্তিকেও করতে পারে, আবার হচ্ছে একজনের অধিক ব্যক্তিকেও করতে পারে। সে নিজেকেও সম্পত্তি হস্তান্তর করতে পারে। যখন সে নিজেকে হস্তান্তর করে তখন সে ট্রাস্টি হিসেবে থাকে। এরপর হচ্ছে সেকশন 6। সেকশন 6-এ হচ্ছে বলা হচ্ছে যে হোয়াট মে বি ট্রান্সফার্ড, কোন সম্পত্তি হস্তান্তর করা যায়। সম্পত্তি হস্তান্তর কাকে বলে তা তো জানলাম, আবার প্রপার্টি কাকে বলে সেটা তো প্রথমে ইন্ট্রোডাকশনের ভেতরে দেখলাম যে প্রপার্টি হতে পারে টেনজিবল হতে পারে, ইনটেনজিবল হতে পারে। তো আমাদের এখানে তো টেনজিবল প্রপার্টির মধ্যে মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি, এর মধ্যে ইমুভেবল প্রপার্টি নিয়ে আমাদের ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট আলোচনা করে। এখন সেকশন 6 বলছে যে কোন ধরনের প্রপার্টি আসলে হস্তান্তর করা যায়।
তাই না? তবে এটা শিরোনাম থাকলেও এখানে আমাদের বলা হচ্ছে যে কোন ধরনের সম্পত্তি আসলে হস্তান্তর করা যায় না। যে সম্পত্তি হস্তান্তর করা যায় না এবং তাহলে বাকি সম্পত্তিগুলো হস্তান্তর করা যায়। যে বিষয়গুলো এখানে বলা হয়েছে যেগুলো হচ্ছে হস্তান্তর করা যায় না এবং তার মানে বাকি সম্পত্তিগুলো হস্তান্তর করা যায়। এখানে সেকশন 6 কি বলছে যে প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার্ড। প্রপার্টি অফ এনি কাইন্ড মে বি ট্রান্সফার্ড অর্থাৎ যে কোনো ধরনের সম্পত্তি হস্তান্তর করা যায় এক্সেপ্ট, হ্যাঁ এখানে হচ্ছে এক্সেপশন আছে যে অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই দিস অ্যাক্ট। এই আইনে যে ধরনের ব্যতিক্রমগুলো বলা আছে এইগুলো বাদে বাকি সমস্ত সম্পত্তি হস্তান্তর করা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে এই নাম্বারে কি বলছে যে এখানে স্পিচ সাকসেশনিস্ট, হ্যাঁ এই পুরোটা বিষয় হচ্ছে স্পিচ সাকসেশনিস্ট। এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, ধরেন আমরা উদাহরণ দিয়ে বুঝি যে একটা সম্পত্তির মালিক হচ্ছে এ হলো একটা সম্পত্তির মালিক, এই সম্পত্তিটার মালিক হচ্ছে এ। এখন এর সন্তান হলো বি। এখন বি কি হচ্ছে এই সম্পত্তিটা হস্তান্তর করতে পারবে না, কারণ সম্পত্তিটার মালিক হচ্ছে এ। কিন্তু বি তো হচ্ছে মনে করতে পারে যে এ মারা গেলে তো সম্পত্তিটা বি পাবে, তাই না? তবে এই ভবিষ্যৎ উত্তরাধিকারীর অধিকার অর্থাৎ এ মারা গেলে তারপর বি সম্পত্তিটা পাবে, এই বিষয়টা মাথায় রেখে বা এই বিষয়ে কাউকে বলে সি ধরেন হচ্ছে সম্পত্তিটা কিনবে। এখন বি সিকে বোঝাতে পারবে না যে ভাই আমি তো হচ্ছে আমার বাবা মারা গেলে আমি সম্পত্তিটা পাবোই, তো আমি তোমাকে হস্তান্তর করতেছি, বাবা মারা গেলে তখন তুমি পাবা। এইভাবে কোনো হস্তান্তর করা যাবে না। যে মালিক হবে শুধুমাত্র মালিকই তখন হস্তান্তর করতে পারবে, অর্থাৎ এই সম্পত্তিটা হস্তান্তর বৈধ হবে না। এরপরে আমরা দেখি বি হচ্ছে এ মেয়ার রাইট অফ রি এন্ট্রি ফর ব্রিচ অফ এ কন্ডিশন সাবসিকুয়েন্ট ক্যান নট বি ট্রান্সফার্ড। ঠিক আছে, অর্থাৎ এ মেয়ার রাইট অফ রি এন্ট্রি কোনো পুনর্প্রবেশের অধিকার ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট সাবসিকুয়েন্ট অর্থাৎ কোনো সাবসিকুয়েন্ট কন্ট্রাক্ট এটাকে ভঙ্গ করলে তার বিনিময়ে অন্য কাউকে এই সম্পত্তির মানে এই বিষয়টাকে হস্তান্তর করা যাবে না, শুধুমাত্র মালিক ছাড়া। এ মেয়ার রাইট অফ রি এন্ট্রি ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট কন্ডিশন সাবসিকুয়েন্ট ক্যান নট বি ট্রান্সফার্ড টু এনি অন এক্সেপ্ট দ্য অনার অফ দ্য প্রপার্টি এফেক্টেড দিয়ার বাই। আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। ধরেন এক্স একটা প্রপার্টি, এখন এই প্রপার্টিটা বি এর কাছে লিজ দিল, ঠিক আছে 10 বছরের জন্য, ভালো কথা। কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিল যে হচ্ছে যদি এই একটা কন্ডিশন দিয়ে দিল যে এই কাজটা যদি তুমি করো, ধরো এখানে কিছু গাছ লাগানো আছে, এখন বলে দিল যে যদি বি এই গাছগুলো কাটে তাহলে এই লিজারের কাছ থেকে সম্পত্তিটা নিয়ে নিতে পারবে। কিন্তু সে সিকে এই নিয়ে নেওয়ার বিষয়টা অর্থাৎ এখানে যে সম্পত্তিতে যে রি এন্ট্রি করা এই অধিকারটা সে হস্তান্তর করতে পারবে না। সে সি এর কাছে এই যে রি এন্ট্রি করার অধিকার এটা হস্তান্তর করতে পারবে না। শুধুমাত্র যিনি সম্পত্তিটার প্রকৃত মালিক তিনি একমাত্র এই সম্পত্তিতে রি এন্ট্রি করতে পারবেন। এই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। এরপরে সিতে বলা হচ্ছে যে অ্যান ইজমেন্ট ক্যান নট বি ট্রান্সফার্ড অ্যাপার্ট ফ্রম দ্য ডোমিনেন্ট হেরিটেজ। অর্থাৎ ইজমেন্ট বলতে মূলত কী বোঝায় এটা আমাদের বোঝা লাগবে। ইজমেন্ট কি, আচ্ছা আমরা একটা চেষ্টা করি বোঝার। ধরেন একটা সম্পত্তি, একটা বাড়ি আমি বিক্রি করলাম। এখন এখানে একটা রাস্তা আছে, এই বাড়ি থেকে এইখানে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, এই বাড়ি থেকে এই রাস্তায় যাওয়ার জন্য একটা রাস্তা আছে। এখন এই বাড়িটার এই রাস্তায় যাওয়ার জন্য যে এই যে অধিকার, আর একজনের সম্পত্তি যদি এখানে থাকে তারপরও এখান থেকে যাওয়ার জন্য তার একটা অধিকার আছে, এটাই হচ্ছে তার ইজমেন্ট রাইট। অর্থাৎ কোনো সম্পত্তির সাথে যে অধিকারটা লেগে থাকে সেটাই হচ্ছে ইজমেন্ট রাইট। এখন আপনি করতে পারবেন না যে ধরেন এই সম্পত্তিটা অর্থাৎ এই ইজমেন্ট রাইটটা আপনি বিয়ের কাছে কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না এই সম্পত্তিটা বাদে। অর্থাৎ সম্পত্তিটা যদি আপনি হস্তান্তর করেন তাহলে এই ইজমেন্ট রাইটটাও তার সাথে হস্তান্তরিত হয়ে যাবে।
কিন্তু আপনি শুধুমাত্র এই ইজমেন্ট রাইটটাকে সম্পত্তি থেকে বাদ দিয়ে আলাদা করে হস্তান্তর করতে পারবেন না। এই বিষয়টা এখানে বলছে। এরপর ডিতে বলছে যে an interest in property restricted in its enjoyment to the owner personally cannot be transferred by him। অর্থাৎ কোনো একটা সম্পত্তিতে কোনো একজন ব্যক্তি অর্থাৎ ওনারকে যদি তার এনজয়মেন্টটা হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া হয় যে তুমি শুধুমাত্র অনারই এই সম্পত্তিটা হচ্ছে ভোগ দখল করবে, তখন এই রাইটটাকে হস্তান্তর করা যায় না। যেমন ধরুন একটা বাড়ি এ বিকে হচ্ছে কী করলো, রেন্ট দিল অর্থাৎ ভাড়া দিল। তো বি হচ্ছে এখানে থাকবে, ভালো কথা। তো এটা হচ্ছে বি হচ্ছে এই সম্পত্তিটা এখন বর্তমানে মালিক। তো ইনি এই সম্পত্তিটাতে বসবাস করার জন্য পার্সোনালি রেস্ট্রিক্টেড, তাই না? এখন বি এই সম্পত্তিটার এই ইন্টারেস্টটা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে না, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এরপর হলো ডিতে কি বলছে যে এ রাইট টু ফিউচার মেনটেন্যান্স, ভবিষ্যৎ উত্তরাধিকারীর অধিকার। এই অধিকার কি ইন whatsoever manner arising secured or determined cannot be transferred। অর্থাৎ ভবিষ্যৎ উত্তরাধিকারীর যে অধিকার এটাও হস্তান্তর করা যায় না। ধরেন একটা সম্পত্তি, ধরেন ডাব্লু নামক একজন উইডো, যিনি বিধবা, তিনি হচ্ছে এই সম্পত্তিটা তার মেনটেন্যান্সের জন্য পেলেন, যে তার এই মেনটেন্যান্স যেটা হবে সেটা তিনি এখান থেকে লাভ করবেন। তো তিনি হচ্ছে এই সম্পত্তিটার এই অধিকারকে হস্তান্তর করতে পারবেন না, এটাই বুঝাইছেন যে কারোর মেনটেন্যান্সের জন্য যদি কোনো প্রপার্টি থাকে সেই প্রপার্টি তিনি হস্তান্তর করতে পারবেন না। আচ্ছা, এরপরে আসি যে ই নাম্বার, সেকশন 6-এর ই নাম্বারে কী বলছে যে এ মেয়ার রাইট টু সু ক্যান নট বি ট্রান্সফার্ড, অর্থাৎ মামলা করার অধিকার। কোনো একজন ব্যক্তির মামলা করার অধিকার, এটা হচ্ছে তার পার্সোনাল রাইট, পার্সোনাল একটা অধিকার। কোনো একজন ব্যক্তি যখন এগ্রিভড হন, সংযুক্ত হন, তখন তার এটা সমস্যা, অন্য কাউকে সেটা এই অধিকারকে হস্তান্তর করতে পারেন না। এরপর আমরা আসি এফ নাম্বারে। এখানে কি বলা হলো যে এ পাবলিক অফিস ক্যান নট বি ট্রান্সফার্ড, অর্থাৎ কোনো সরকারি চাকরি হস্তান্তর করা যায় না। নর ক্যান দ্য স্যালারি অফ এ পাবলিক অফিসার হোয়েদার বিফোর অর আফটার ইট হ্যাজ বিকাম পেয়েবল, অর্থাৎ এটা যখনই হচ্ছে পেয়েবল হোক না কেন এটা হচ্ছে হস্তান্তর করা যায় না। ধরেন আপনি একটা সরকারি অফিসে চাকরি করতেছেন, এখন আপনি এই বেতনটা এটা হচ্ছে অন্য কাউকে পাওয়ার আগে কিংবা হচ্ছে পেয়েবল হলো তো ওখান থেকে যে উঠায় নেবে এমন কোনো সিস্টেম করতে পারবেন না। আপনি ওটা উঠাবেন, তারপরে আপনি যা করেন কোনো সমস্যা নাই। কিংবা আপনি ধরেন অ্যাডমিশনের সময় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেন, তাই না? তো সেখানে হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি চান্স পাইলেন, পাওয়ার পরে ধরেন আপনি আপনার বন্ধুকে বলতেছেন যে আমি তো এখানে চান্স পাইছি, তো তুমি আমার এই সিটটা নাও। এই ধরনের কাজ করা যাবে না। পাবলিক অফিস অর্থাৎ বিভিন্ন চাকরির কথা এরকম যে আপনি চাকরি পাইলেন, 10 জায়গায় চাকরি পাইলেন, এখন আপনি এটা বিক্রি করতে পারবেন না। অর্থাৎ পাবলিক অফিস কিংবা স্যালারি পাবলিক অফিসের এগুলো হচ্ছে হস্তান্তর করা যায় না। এরপর কি স্টাইপেন্ডস অ্যালাউড টু মিলিটারি, নেভেল, এয়ারফোর্স অ্যান্ড সিভিল পেনশনার্স of the government and political pensions cannot be transferred। এই সমস্ত যে বিভিন্ন ফোর্স আছে এদের যে স্টাইপেন্ডস দেওয়া হয়, অ্যালাউন্স দেওয়া হয়, এগুলো হচ্ছে হস্তান্তর করা যায় না। এরপরে হচ্ছে 8 নম্বরে কি বলছে যে এমন কোনো সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না যেটা হচ্ছে অপোজ টু দ্য নেচার অফ দ্য ইন্টারেস্ট এফেক্টেড দেয়ার বাই, অর্থাৎ সম্পত্তির যে নেচার এগুলোর বিরুদ্ধে আপনি হস্তান্তর করতে পারবেন না। আনলফুল অবজেক্ট থাকে যদি কিংবা কনসিডারেশন থাকে তখন আপনি হস্তান্তর করতে পারবেন না। অর্থাৎ কোনো আনলফুল কনসিডারেশন হস্তান্তর করা যাবে না। আনলফুল কনসিডারেশনের বিনিময়ে ধরেন আপনি একটা সম্পত্তি হস্তান্তর করতেছেন, বলতেছেন যে আমি তোমাকে এই জিনিসটা দিয়ে দিব, বিনিময়ে তুমি হচ্ছে অমুককে খুন করবে। তো এটা তো একটা আনলফুল বিষয়। এই ধরনের অবজেক্ট বা কনসিডারেশন যদি থাকে তবে সম্পত্তি হস্তান্তর করা যাবে না। এগুলো আমরা কোথায় পাবো? এগুলো হচ্ছে সেকশন 23 অফ কন্ট্রাক্ট অ্যাক্ট, এটার আন্ডারে 1872। এবার হচ্ছে পার্সোনাল লিগালি ডিসকোয়ালিফাইড টু বি আ ট্রান্সফারি,
কোনো একজন ব্যক্তি যদি ট্রান্সফারি হওয়ার জন্য ডিসকোয়ালিফাইড হন তবে এই সম্পত্তি তাকে হস্তান্তর করা যাবে না। তো এই 8টা গ্রাউন্ড আমরা পেলাম যেখানে হচ্ছে সম্পত্তি হস্তান্তর করা যাবে না এবং বাকি সমস্ত ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর করা যাবে। এরপরে আমরা যদি দেখি সেকশন 7, পারসনস কম্পিটেন্ট টু ট্রান্সফার, অর্থাৎ কোন ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করার যোগ্য। সম্পত্তি হস্তান্তর যিনি করবেন তার কী কী যোগ্যতা থাকতে হবে এখানে সেগুলো বলা আছে। এভরি পারসন কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, যিনি চুক্তি করতে পারক, অর্থাৎ পারকতা আছে যার, অর্থাৎ যিনি চুক্তি করতে পারেন। চুক্তি করার জন্য কি কি লাগে? তাকে সাউন্ড মাইন্ডেড হতে হয়, তাকে হচ্ছে আনডিসকোয়ালিফাইড বাই এনি ল, তাই না? তারপর হচ্ছে তাকে মাইনর হওয়া যাবে না, তাই না? সাউন্ড মাইন্ডেড হতে হবে, মেজর হতে হবে, এই জন্য জিনিসগুলা মূলত একজন ব্যক্তি কম্পিটেন্ট হতে লাগে। এখানে হচ্ছে যে মোহরি বিবি ভার্সেস ধর্মদাস একটা কেস আছে না, যে হচ্ছে কোনো মাইনর হচ্ছে চুক্তি করতে পারে না, ওই ধরনের বিষয়। তবে এই জন্য হচ্ছে এভরি পারসন কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, তিনি হচ্ছে কী করতে পারবে? ট্রান্সফার করতে পারবে। তারপর হচ্ছে আইদার ইনটাইটেল টু ট্রান্সফারেবল প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি যিনি হচ্ছে সম্পত্তিতে ইনটাইটেল আছে যার, অর্থাৎ মালিকানা আছে, যিনি সম্পত্তির মালিক তিনি হস্তান্তর করতে পারবেন। এবং অথরাইজ টু ডিসপোজ অফ ট্রান্সফারেবল প্রপার্টি নট হিজ ওন, অর্থাৎ কোনো একজন ব্যক্তি সম্পত্তিটা ওন করে না, অর্থাৎ তার নিজের সম্পত্তি না, কিন্তু অথরাইজড অর্থাৎ মালিক কর্তৃক তার হচ্ছে ক্ষমতা আছে, তাকে পাওয়ার দেওয়া হয়েছে ডিসপোজ করার জন্য, ঠিক আছে? তো সে হচ্ছে সম্পত্তিটা হস্তান্তর করতে পারবে। ইজ কম্পিটেন্ট টু ট্রান্সফার সাস প্রপার্টি আইদার হোললি, তিনি হোললি প্রপার্টিটা হস্তান্তর করতে পারবে, অথবা ইন পার্ট অর্থাৎ তার কোনো একটা অংশ তিনি হস্তান্তর করতে পারবেন। আইদার অ্যাবসোলুটলি অর কন্ডিশনালি, তিনি অ্যাবসোলুটলি হস্তান্তর করতে পারেন, আবার কন্ডিশনালিও করতে পারেন। In the circumstances, to the extent and in the manner allowed and prescribed by any law for the time being in force, অর্থাৎ আইন যেগুলো হচ্ছে প্রেসক্রাইব করে এবং অ্যালাউ করে যে ম্যানারটা সেই ম্যানারে। এরপরে আমরা আসি সেকশন 8, অপারেশন অফ ট্রান্সফার, অর্থাৎ ট্রান্সফার হলে কী ধরনের ঘটনা ঘটে। এখানে বলা হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর করা হলে সম্পত্তি সঙ্গে সঙ্গে যা কিছু থাকুক না কেন সম্পত্তিতে সমস্ত সব কিছু হস্তান্তর হয়ে যায়। যেমন হচ্ছে সেকশন 8-এ বলছে যে আনলেস আ ডিফারেন্ট ইন্টেনশন ইজ এক্সপ্রেসড অর নেসেসারিলি ইমপ্লয়েড, যদি না একটা ডিফারেন্ট ইন্টেনশন থাকে এক্সপ্রেসলি অথবা নেসেসারিলি ইমপ্লয়েড যদি থাকে, তাহলে ট্রান্সফার প্রপার্টি পাসেস কী করে? ফোরথউইথ, পরবর্তীতে অর্থাৎ সঙ্গে সঙ্গে, টু দ্য ট্রান্সফারি all the interest which the transferor is then capable of passing in the property and in the legal incidents thereof, অর্থাৎ কোনো একটা সম্পত্তি যদি হস্তান্তর করা হয় তবে সঙ্গে সঙ্গে প্রপার্টির যে ইন্টারেস্টগুলো থাকে সেই সমস্ত ইন্টারেস্টগুলো ট্রান্সফারের ইন্টারেস্টগুলো ট্রান্সফারের কাছে হস্তান্তরিত হয়ে যায়। এখানে কিছু বিষয় উল্লেখ করে বলছে যে ল্যান্ডের ক্ষেত্রে কি হয়, প্রপার্টিটা যদি ল্যান্ড হয় তাহলে কি হবে, সেখানে ল্যান্ডের সঙ্গে সঙ্গে তার ইজমেন্ট রাইটগুলো চলে যাবে। আমরা যে পড়লাম না একটু আগে যে হচ্ছে আমরা একটা বাড়ি যদি বিক্রি করি, ল্যান্ড, তবে তার যদি কোনো ইজমেন্ট রাইট থাকে যে এই ল্যান্ডে হচ্ছে যাওয়ার জন্য কোনো রাস্তা কিংবা তার আলো বাতাসের যে অধিকার, এই সমস্ত বিষয়গুলো এই ল্যান্ড বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে এই অধিকারগুলোও সব হস্তান্তরিত হয়ে যায়। এরপর হচ্ছে রেন্ট অ্যান্ড প্রফিট, অর্থাৎ এই সম্পত্তি থেকে যে রেন্টগুলো আসবে কিংবা প্রফিটগুলো আসবে সেগুলো হচ্ছে এই সম্পত্তির সঙ্গে সঙ্গে হস্তান্তরিত হয়ে যাবে। এরপরে হচ্ছে অ্যান্ড অল থিংস অ্যাটাচড টু দ্য আর্থ, অর্থাৎ এই ল্যান্ডের সঙ্গে অর্থাৎ আর্থের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো অ্যাটাচড আছে সমস্ত বিষয়গুলো হস্তান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরেন কোনো একটা সম্পত্তি আমি হস্তান্তর করলাম, তো এখানে কিছু গাছ ছিল, তো মালিক এগুলোকে কেটে নাই, সম্পত্তিটা হস্তান্তর করে দিছে, তখন এই গাছগুলোও বা ওখানে যদি কোনো পাকা স্ট্রাকচার থাকে কিংবা যে কোনো কিছু থাকে তো সেগুলোও হচ্ছে সম্পত্তির সঙ্গে সঙ্গে হস্তান্তরিত হয়ে যাবে। এখন সম্পত্তিটা যখন মেশিনারি অ্যাটাচড টু দ্য আর্থ, কোনো মেশিনারি যদি হয় এবং সেটা আর্থের সঙ্গে হচ্ছে
অ্যাটাস্টেড আছে, তখন তার যে মুভেবল পার্ট আছে সেগুলোও হচ্ছে হস্তান্তর হয়ে যাবে এই মেশিনারির সঙ্গে সঙ্গে। এরপরে যদি সম্পত্তিটা কোনো হাউস হয়, কোনো বাড়ি হয়, তাহলে তার যে ইজমেন্ট রাইটগুলো আছে ইজমেন্ট রাইট আমরা একটু আগে জানলাম ইজমেন্ট রাইট, সেগুলো এবার হচ্ছে দ্য রেন্ট, এই রেন্টগুলো হস্তান্তরিত হয়ে যাবে। এরপর হচ্ছে লক, কি, বার, ডোর, উইন্ডো এবং অন্যান্য সমস্ত যে থিং আছে প্রোভাইডেড ফর পার্মানেন্ট ইউজফুল দেয়ার উইথ, সমস্ত জিনিসগুলোই এর সঙ্গে সঙ্গে হস্তান্তরিত হয়ে যাবে। এরপরে যখন সম্পত্তিটা হচ্ছে এ ডেট অর আদার অ্যাকশনেবল ক্লেম, তখন কি হবে, তখন এখানকার যে সিকিউরিটিস আছে দেয়ার অফ এক্সেপ্ট হোয়ার দে আর অলসো ফর আদার ডেট অর মানি ক্লেম নট ট্রান্সফার টু আদার ট্রান্সফারি। কিন্তু একটা এখানে এক্সেপশন আছে যে এরিয়ার বা বকেয়া যদি থাকে ওই সম্পত্তিতে অন্য আগের কোনো, তবে সেগুলো আবার ট্রান্সফার হবে না। অর্থাৎ কোনো একটা সম্পত্তি আমি হস্তান্তর করলাম কোনো অ্যাকশনেবল ক্লেম অথবা ডেট, তো আগে যদি এই হস্তান্তর করার পূর্বের কোনো যদি এখানে ডেট বা হচ্ছে এরিয়ার থাকে, তবে সেগুলো আবার হস্তান্তরিত হবে না। এবং সম্পত্তিটা যদি কোনো মানি হয় কিংবা আদার প্রপার্টি হয় ইল্ডিং ইনকাম, তাহলে কী হবে, দ্য ইন্টারেস্ট অর ইনকাম দেয়ার অফ অ্যাক্রুইং আফটার দ্য ট্রান্সফার টেক ইফেক্ট, এগুলো সব হস্তান্তর হয়ে যাবে। এরপর সেকশন 9-এ আসি। সেকশন 9-এ কী বলছে, যে ওরাল ট্রান্সফার বলতে কী বোঝায়, যে মৌখিক হস্তান্তর, কখন মৌখিক হস্তান্তর করা যাবে, কখন মৌখিক হস্তান্তর করা যাবে না, কোন কোন প্রপার্টি মৌখিক হস্তান্তর করা যাবে, কোন প্রপার্টি মৌখিক হস্তান্তর করা যাবে না। এখানে কি বলা আছে আমরা দেখি। এ ট্রান্সফার অফ প্রপার্টি মে বি মেড উইথাউট রাইটিং ইন এভরি কেস ইন হুইচ আর রাইটিং ইজ নট এক্সপ্রেসলি রিকোয়ার্ড বাই ল। যদি আইনগতভাবে কোনো একটা বিষয়ে রাইটিং যদি দরকার হয়, এক্সপ্রেসলি রিকোয়ার্ড হয় বাই ল, তাহলেই শুধুমাত্র রাইটিং দরকার হবে, অন্য ক্ষেত্রে নয়। তো এখানে কিছু বিষয় আছে যে রাইটিং নেসেসারি কোথায় কোথায়, গিফটের ক্ষেত্রে নেসেসারি আছে, সেলের ক্ষেত্রে আছে, তারপর হচ্ছে সিম্পল মর্গেজের ক্ষেত্রে আছে, বা অন্যান্য আদার মর্গেজও আছে। এখানে একটা এক্সেপশন আছে, সেটা একটু পরে বলছি। এবার হচ্ছে এক্সচেঞ্জের ক্ষেত্রে রাইটিং নেসেসারি, অ্যাকশনেবল ক্লেমের ক্ষেত্রেও রাইটিং নেসেসারি, লিজের ক্ষেত্রে হচ্ছে রাইটিং নেসেসারি, তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ওরালি হতে পারে। এগুলো আমরা এখন দেখব, যে মর্গেজ অফ দ্য ডিপোজিট অফ টাইটেল ডিড, অর্থাৎ আমরা যে মর্গেজগুলো পড়বো একটা মর্গেজ নামে একটা চ্যাপ্টারে, তো তখন হচ্ছে দেখব যে সিম্পল মর্গেজ বা আদার মর্গেজ, ইংলিশ মর্গেজ, তারপর হচ্ছে এই যে মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড এবং আদার যে মর্গেজগুলো আছে, এগুলোর মধ্যে হচ্ছে মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড এটা হচ্ছে ওরালি হতে পারে, হ্যাঁ, শুধুমাত্র এই টাইটেল ডিড ডিপোজিট করার মাধ্যমে হতে পারে। এরপর হচ্ছে লিজ হচ্ছে যদি 1 বছরের বেশি সময়ের জন্য হয়, লিজ যদি 1 বছরের বেশি সময়ের জন্য হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেই লিজটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। কিন্তু যদি 6 মাসের জন্য হয়, 1 মাসের জন্য হয়, কিংবা বিলো 1 ইয়ার বা উইথিন 1 ইয়ার, তাহলে হচ্ছে ওই সম্পত্তিটা, ওই লিজ ডিডটা তখন তখন ওটা রাইটিং বা হচ্ছে রেজিস্ট্রেশন হওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ 1 বছরের বেশি সময়ের জন্য যদি কোনো লিজ হয়, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এরপর গিফট অফ ইমুভেবল প্রপার্টি, যদি কোনো মুভেবল প্রপার্টি, গিফট অফ মুভেবল প্রপার্টি, কোনো একটা মুভেবল প্রপার্টি যদি হস্তান্তর করা হয়, মানে কাউকে হচ্ছে হাত বদল করার মাধ্যমে যদি দেওয়া হয়, কিংবা তবে হচ্ছে শুধুমাত্র মালিকানা হাত বদল হলেই সেটা হচ্ছে হস্তান্তর হয়ে যাবে, এক্ষেত্রে কোনো রাইটিং বাধ্যতামূলক নয়। তাহলে এখানে সেকশন 9-এ বলা হচ্ছে যে ট্রান্সফার অফ প্রপার্টি মে বি মেড উইথাউট রাইটিং, অর্থাৎ সম্পত্তি হস্তান্তর হতে পারে রাইটিং ছাড়া সমস্ত ক্ষেত্রে, যে ক্ষেত্রে রাইটিং এক্সপ্রেসলি রিকোয়ার্ড না লয়ের মাধ্যমে। কী ক্ষেত্রে রিকোয়ার্ড হচ্ছে যে গিফট, সেল, কিংবা হচ্ছে সিম্পল মর্গেজের ক্ষেত্রে, আদার মর্গেজের ক্ষেত্রে, ডিপোজিট অফ টাইটেল ডিড হচ্ছে এখানে এক্সেপশন, এবং এক্সচেঞ্জের ক্ষেত্রে, অ্যাকশনেবল ক্লেমের ক্ষেত্রে, লিজ মোর দ্যান 1 ইয়ার, ঠিক আছে, বা ইয়ারলি লিজ, এগুলো হচ্ছে রিকোয়ার্ড বাই ল রাইটিং। এবং
মর্গেজ অফ ডিপোজিট অফ টাইটেল ডিড এগুলো হচ্ছে দরকার নাই। এবং লেস দ্যান 100 টাকা, মর্গেজ যদি লেস দ্যান 100 টাকা হয় সেক্ষেত্রেও ওরালি হতে পারে। এবার হচ্ছে লিজ মোর দ্যান 1 ইয়ার কিংবা হচ্ছে ইয়ারলি লিজ। এবার হচ্ছে গিফট অফ মুভেবল প্রপার্টি, এক্ষেত্রে রাইটিং দরকার নাই, ওরালি হতে পারবে। এরপরে আসি কন্ডিশন রেস্ট্রেইনিং এলিয়েনেশন সেকশন 10। সম্পত্তি হস্তান্তর করার ক্ষেত্রে যদি কন্ডিশন দেওয়া হয় তাহলে কী ধরনের ঘটনা ঘটবে সেটা। Where property is transferred subject to a condition or limitation absolutely restraining the transferee or any person claiming under him from parting with or disposing of his interest in the property, the condition or limitation is void. হ্যাঁ, তাহলে যদি একটা সম্পত্তি হস্তান্তর করা হয়, ধরেন এই সম্পত্তিটা এ, এই সম্পত্তিটা বি এর কাছে হস্তান্তর করলো, ঠিক আছে। এখন এ বলল বিকে যে আমি তোমাকে সম্পত্তি হস্তান্তর করলাম, ঠিক আছে, তুমি কাউকে সম্পত্তিটা হস্তান্তর করতে পারবা না, ঠিক আছে। অর্থাৎ এ বলল বিকে যে আমি তোমাকে সম্পত্তিটা দিলাম, ভালো কথা, কিন্তু তুমি এই সম্পত্তি কাউকে হস্তান্তর করতে পারবা না। তবে এই সম্পত্তিটার এই যে কন্ডিশনটা, যে কাউকে সম্পত্তিটা হস্তান্তর করা যাবে না, এই কন্ডিশনটা ভয়েড কিন্তু ট্রান্সফার ভ্যালিড। এখানে মনে রাখতে হবে যে কন্ডিশন ভয়েড কিন্তু ট্রান্সফার ভ্যালিড। অর্থাৎ কোনো এলিয়েনেশন অর্থাৎ অ্যাবসলিউট রেস্ট্রিকশন করা হয় যদি সম্পত্তি কনভে করার ক্ষেত্রে, তবে এটা হচ্ছে কন্ডিশনটা ভয়েড এবং ট্রান্সফার ভ্যালিড। তবে এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন কি? যে কোনো একটা লিজের ক্ষেত্রে যদি এমন শর্ত দেওয়া হয় যে লিজরের বেনিফিটে কোনো সম্পত্তি হস্তান্তর করা হচ্ছে, তো লিজরের বেনিফিটে যদি কোনো শর্ত দেওয়া হয় যে তুমি এটা হস্তান্তর করতে পারবে না কিংবা অন্য কিছু, তবে সেক্ষেত্রে হচ্ছে এটা বৈধ শর্ত। এবং আরও একটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রে হচ্ছে এখানে এক্সেপশন আছে, সেটা হচ্ছে ফর দ্য বেনিফিট অফ এ ওয়েম্যান, যিনি হচ্ছে নট বিং আ হিন্দু, যিনি হিন্দু নন কিংবা মুসলিম নন কিংবা বুদ্ধিস্ট নন অর্থাৎ খ্রিস্টান। তাহলে কোনো একজন মহিলার বেনিফিটে যদি সম্পত্তি হস্তান্তর করা হয় এবং এই শর্তগুলো দেওয়া হয়, যিনি হচ্ছেন হিন্দু নন কিংবা মুসলিম নন কিংবা বুদ্ধিস্ট নন, অর্থাৎ তিনি হচ্ছেন একজন খ্রিস্টান মহিলা, তার বিয়ের সময় যদি এই সম্পত্তিটা হস্তান্তর করা হয় ডিউরিং হার ম্যারেজ, ঠিক আছে, তাহলে তার হচ্ছে এই সম্পত্তিতে যদি কোনো শর্ত দেওয়া হয় কোনো সমস্যা নেই, তিনি হচ্ছে এই সম্পত্তিটা নিতে পারবেন এবং এই শর্তটাও বৈধ হবে। এরপর সেকশন 11-তে আছে হচ্ছে রেস্ট্রিকশন রিপাগনেন্ট টু ইন্টারেস্ট ক্রিয়েটেড। রেস্ট্রিকশন রিপাগনেন্ট টু ইন্টারেস্ট ক্রিয়েটেড, এখানে কি বলছে যে হোয়ার অন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যান্ড ইন্টারেস্ট ডিয়ারিন ইজ ক্রিয়েটেড অ্যাবসোলুটলি। এখানে মনে রাখতে হবে যে সম্পত্তিটা হস্তান্তর হবে অ্যাবসোলুটলি ইন ফেভার অফ এনি পারসন, কোনো একজন ব্যক্তির বরাবর, but the terms of the transfer direct that such interest shall be applied or enjoyed by him in a particular manner. অর্থাৎ আমি একটা সম্পত্তি হস্তান্তর করলাম, তো বলে দিলাম যে তুমি সম্পত্তিটা শুধুমাত্র এই কাজে ব্যবহার করতে পারবে, অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, তাহলে সম্পত্তিটা হচ্ছে হি শ্যাল বি এন্টাইটেল টু রিসিভ অ্যান্ড ডিসপোজ অফ সাচ ইন্টারেস্ট অ্যাজ ইফ দেয়ার ওয়ার নো সাচ ডিরেকশন। তিনি সম্পত্তিটা এমনভাবে পাবেন যে কোনো শর্তই দেওয়া হয়নি, অর্থাৎ তিনি কোনো শর্ত ছাড়াই সম্পত্তিটা পাবে। তবে এক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যদি ধরেন এখানে দুইটা প্রপার্টি আছে, ঠিক আছে, এ এবং বি, তো এক্স হচ্ছে এই সম্পত্তিটার মালিক, তো এক্স হচ্ছে এই বি নামক সম্পত্তিতে বসবাস করেন, ঠিক আছে, এবং এই এ নামক সম্পত্তিটা সি এর কাছে হস্তান্তর করা হলো। এক্স একটা সম্পত্তির মালিক, এই পুরো সম্পত্তিটার মালিক, এক্স বসবাস করেন বি নামক সম্পত্তিতে এবং এ নামক সম্পত্তিটা সি এর কাছে ট্রান্সফার করা হলো, ঠিক আছে। এখন এখানে হচ্ছে এক্স মালিক, তিনি বলতে পারেন যে ভাই সিকে বলতে পারেন যে তুমি এ নামক সম্পত্তিটা 3 তলার বেশি করতে পারবে না, উঁচু করতে পারবে না, 3 তলার বেশি উঁচু করতে পারবে না, কারণ কি আমার আলো বাতাসের সমস্যা হবে, আমার এখানে আলো বাতাস পৌঁছাবে না।
তো এইরকম একটা শর্ত যদি হয় যে আমার ভাই সমস্যা হচ্ছে, তুমি এরকম না করতে পারবে না, কিংবা যদি মনে করেন যে এখানে একটা রাস্তা আছে, তো এই এর বাড়ির সামনে দিয়ে এই রাস্তাটা গেছে, তো এর বাড়ির সামনে দিয়ে এই সম্পত্তিটার অংশ ধারণ এইটুকু, তখন এই বি এর চলাচলের জন্য যে জায়গাটা, এটা বলতে পারে যে ভাই তুমি এইটুকু আমাকে হচ্ছে ছেড়ে দিবা, তারপরে আমি রাস্তায় যাব। এরকম একটা পার্টিকুলার ম্যানার কিংবা ডিরেকশন দিতে পারবেন মালিক। অর্থাৎ একটা সম্পত্তির আলো বাতাস পাওয়ার জন্য কিংবা তার ভালো ব্যবহার করার জন্য অন্য একটা সম্পত্তিতে রেস্ট্রিকশন দেওয়া যাবে। এখানে বলছে ফর দ্য পারপোজ অফ সিকিউরিং দ্য বেনিফিশিয়াল এনজয়মেন্ট। এই যে বেনিফিশিয়াল এনজয়মেন্টের জন্য অফ আনাদার পিস অফ সাচ প্রপার্টি, নাথিং ইন দিস সেকশন শ্যাল বি ডিমড টু এফেক্ট এনি রাইট হুইচ দ্য ট্রান্সফারার মে হ্যাভ to enforce such direction or any remedy which he may have in respect of the breach thereof. অর্থাৎ এক খণ্ড স্থাবর সম্পত্তির সুবিধাজনক ভোগ দখলের জন্য অন্য এক খণ্ড সম্পত্তির উপর এরূপ শর্ত আরোপ করা হয়, তবে সেরূপ হচ্ছে শর্ত বৈধ হবে, সেরূপ শর্ত কোনো সমস্যা নাই। আর যদি এমনিতে কোনো পার্টিকুলার ম্যানারে হচ্ছে সম্পত্তিটা হস্তান্তর করতে বলা হয়, তবে সেই সম্পত্তিটা এমনভাবে হচ্ছে সম্পত্তি যিনি নিচ্ছেন তথা হস্তান্তরকারী এমনভাবে সম্পত্তিটা পাবেন যেন কোনো শর্তই দেওয়া হয়নি। এরপর হচ্ছে সেকশন 12 দিয়ে আজকে লেকচার ইনশাল্লাহ শেষ করব, এবং পরবর্তীতে এভাবে আমাদের পুরো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়ানো হবে ইনশাল্লাহ। তো কন্ডিশন মেকিং ইন্টারেস্ট ডিটারমাইনেবল or insolvency or attempted alienation। এই পরের অংশটা অন্য পেজে চলে গেছে। তো where the property is transferred subject to a condition or limitation, যখন কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় সেখানে কোনো কন্ডিশন দেওয়া হয় কিংবা কোনো লিমিটেশন থাকে, মেকিং any interest therein reserved or given to for the benefit of any person to chase on becoming insolvent or endeavoring to transfer or dispose of the same, such condition or limitation is void। অর্থাৎ যে ক্ষেত্রে এরূপ কোনো একটি শর্ত বা সীমাবদ্ধতা আরোপ করে কোনো সম্পত্তি হস্তান্তর করা হয়, তখন গ্রহীতা বলা হয় যে গ্রহীতা যদি দেউলিয়া হয় কিংবা ওই সম্পত্তিটা হস্তান্তরের প্রচেষ্টা করে, তাহলে ওই সম্পত্তির শর্ত লোপ পাবে, তাহলে এই ধরনের শর্ত ভয়েড হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা কন্ডিশন বা লিমিটেশন যদি দেওয়া হয় যে সম্পত্তিটা যদি ট্রান্সফার যদি ইনসলভেন্ট হয় কিংবা সে যদি ডিসপোজের চেষ্টা করে, তাহলে ওই ট্রান্সফারটা ভয়েড হবে, তাহলে ওই কন্ডিশনটা ভয়েড হবে। তবে এক্ষেত্রেও একটা হচ্ছে এক্সেপশন আছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে এই কন্ডিশনটা যদি কোনো লিজের ক্ষেত্রে থাকে, কোনো লিজের ক্ষেত্রে দেওয়া হয় এই কন্ডিশন ফর দ্য বেনিফিট অফ দ্য লিজার, তাহলে হচ্ছে এই কন্ডিশন আবার বৈধ হবে যে সম্পত্তিটা যদি ট্রান্সফারি যদি হচ্ছে ইনসলভেন্ট হয় কিংবা ট্রান্সফার করার চেষ্টা করে, তাহলে এই সম্পত্তিটার হচ্ছে যে তার যে অধিকার সেটা নষ্ট হয়ে যাবে কিংবা এই লিস্টটা হচ্ছে ভঙ্গ হয়ে যাবে, কিংবা যিনি লিস্ট দিচ্ছেন তিনি হচ্ছে এই লিস্টটা আবার নিয়ে নিতে পারবেন, তাহলে হচ্ছে এটা বৈধ হবে। এটা হচ্ছে এখানকার লিমিটেশনটা, এক্সেপশনটা।